ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমরা বোর তত্ত্বের প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজও আমি বোর তত্ত্বের আরেকটি প্রয়োগ তোমাদের পড়াবো। তোমরা এগুলো ভালো করে খাতাতে লিখে রাখবে এবং তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যারা চেনা জানা যারা বন্ধুরা যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদেরকে এই ভিডিওগুলো একটু শেয়ার করো। আজ আমি যে প্রয়োগটা পড়াবো সেটা হলো, যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে অবতরণ করে তখন যে শক্তি নির্গত হয় সেই নির্গত শক্তির রাশিমালা প্রতিষ্ঠা। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লেখো উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে ইলেকট্রন অবতরণ করলে যে শক্তি নির্গত হয় তার রাশিমালা প্রতিষ্ঠা। তার রাশিমালা এই এরকম লিখে দিচ্ছি, রাশিমালা প্রতিষ্ঠার বলছি না, এই লিখে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে আমরা একটা লাইন লিখে দিচ্ছি, মনে করি ইলেকট্রন উচ্চ শক্তি কক্ষপথ N2 হতে নিম্ন শক্তির কক্ষপথে ব্র্যাকেটে N1 এ অবতরণ করে। এটা আমরা আগে লিখে দিলাম। দেখো, তার মানে এই ধরো নিউক্লিয়াস, এটা N2 উচ্চ শক্তির কক্ষপথ, এর এনার্জি En2, আর এটা নিম্ন শক্তির কক্ষপথ N1, এর এনার্জি বা শক্তি En1। ঠিক আছে, তাহলে উচ্চ শক্তির কক্ষপথের শক্তি মানে শক্তি কত? En2 আর এর En1। তাহলে ইলেকট্রন যদি এই উচ্চ শক্তি থেকে তোমার নিম্ন শক্তির কক্ষপথে অবতরণ করে তখন যে শক্তি নির্গত হয় তার রাশিমালা আমরা নির্ণয় করব। আমরা বললাম, মনে করি ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ N2 হতে নিম্ন শক্তির কক্ষপথ N1 এ অবতরণ করে। অতএব এখানে লিখব, অতএব নির্গত শক্তি ব্র্যাকেটে ডেল্টা ই ইকুয়াল টু কি? En2 মাইনাস En1। এইটা একদম ক্লিয়ার। তাহলে দেখ, অর আমরা এখানে লিখতে পারি, অর ডেল্টা ই ইকুয়াল টু কি? En2, এই এনার্জি রাশিমালা আমরা তোমাদের করিয়েছি আগে। দেখো, মাইনাস 2 পাই স্কয়ার m e⁴ আর জেড স্কোয়ার, আর নিচে কি এন স্কোয়ার এই স্কোয়ার ছিল, এখানে এই স্কোয়ারটা লিখলাম, আর এন স্কোয়ার এন এর জায়গায় কি লিখবো? N2 স্কোয়ার। নিচে তো এন স্কোয়ার এই স্কোয়ার, কিন্তু এখানে এনটা তো N2 আছে। এটা আবার কি মাইনাস N1 এ যখন ইলেকট্রন থাকবে তার কত শক্তি ছিল? আবার লেখো মাইনাস 2 পাই স্কোয়ার m e⁴ জেড স্কোয়ার, নিচে কি এই স্কোয়ার আর N1 স্কোয়ার। শুধু এখানে N1টা আর এখানে N2টা, এই দুটো ডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা ভালো করে এই জায়গাটা দেখো। তাহলে আমাদের এইটা মাইনাস আর এটা মাইনাস, আর এর মাইনাসে মাইনাসে, তাহলে এই সেকেন্ড টার্মটা প্লাস হয়ে যাচ্ছে। অর আমরা এখানে লিখছি
ডেল্টা ই ইকুয়াল টু, ভালো করে দেখো আমরা এদিকে মাইনাসটা রেখে দিচ্ছি, মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, নিচে কি এ স্কোয়ার আর এন টু স্কোয়ার, আর এদিকে এটা কি হয়ে গেল প্লাস, এই টার্মটা প্লাস হয়ে গেল 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, আর কি তোমার এ স্কোয়ার আর এন ওয়ান স্কোয়ার, এটা এন ওয়ান স্কোয়ার। এই ক্লিয়ার? এবার আমরা কমন নেব কি ডেল্টা ই, দেখো এইটা প্লাস, এখান থেকে আমরা কমন নিচ্ছি, বাকিটা কমন নেয়, শুধু এন ওয়ানটা পড়ে থাকবে এদিকে, আর মাইনাস, এটা মাইনাস ওদিকে যাবে, এইটা মাইনাস, আমি এটা আগে কমন নিচ্ছি, তাহলে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, ভালো করে দেখো কমন গেল, আর কি জেড স্কোয়ারটাও কমন গেল, তাহলে এদিকে পড়ে আছে কি 1/n1 স্কোয়ার, 1/n1 স্কোয়ার মাইনাস এদিকে কি এর শুধু 1/n2 স্কোয়ার, 1/n2 স্কোয়ার, তাহলে এইটা পড়ে আছে, ভালো করে দেখো এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে অর আমরা কি পেলাম, এটা আমরা এবারে এদিকে লিখছি ডেল্টা ই ইকুয়াল টু, ভালো করে দেখো এইটা, এই যেটা এটার ভ্যালু মনে আছে, আমরা ক্যালকুলেট করেছিলাম, এটার ভ্যালু আমরা ক্যালকুলেট করেছিলাম 13.6 হয়েছিল, এটা একটা কনস্ট্যান্ট ছিল, তাহলে এখানে কি বসাবো 13.6 ইলেকট্রন ভোল্টে কিন্তু, আর জেড স্কোয়ার আর কি 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা যখন 13.6 বসাবো তখন ইলেকট্রন ভোল্ট, তাহলে এই ফর্মুলা থেকে আমাদের পরীক্ষাতে অঙ্ক আসতে পারে, এই ফর্মুলা থেকে আমাদের পরীক্ষাতে অঙ্ক আসে, তখন ইলেকট্রন ভোল্ট ইউনিটে বসাবো, দেখো ভালো করে মিলিয়ে নাও এই জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ইলেকট্রন ভোল্ট না বসিয়ে আমরা কি বসাতে পারি, জুলে যদি বসাই, তোমাদের বলেছিলাম 2.175 ইন্টু 10⁻⁻18 জুল হয়, জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা জুলে হবে, তাহলে হয় ইলেকট্রন ভোল্টে বসালে এই ফর্মুলা বসাবো, বা জুলে বসালে এই ফর্মুলাটা ইউজ করব আমরা, এটা আগে আমরা দেখেছিলাম, এটা কনস্ট্যান্টের ভ্যালু, ভালো করে এই ভ্যালুগুলো একটু মনে রাখবে, তাহলে যে কোনো প্রবলেম তোমরা খুব সহজে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, দেখো এইরকমভাবে এই প্রবলেমগুলো তোমার পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার প্রবলেমটা লেখো, হাইড্রোজেন পরমাণুর 2 নম্বর কক্ষ হতে 1 নম্বর কক্ষে ইলেকট্রন অবতরণ করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তার মান নির্ণয় করো। একদম ক্লিয়ার, একদম সিম্পল প্রবলেম এটা।
তাহলে এখানে দেখো আমাদের ফর্মুলা কি, আমরা জানি ডেল্টা ই ইকুয়াল টু কি 13.6 ইন্টু জেড স্কোয়ার n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, এটা ইলেকট্রন ভোল্টে। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু, তার মানে হাইড্রোজেনের Z1 আর n1টা 1 আর n2টা কত 2। তাহলে এখানে আমরা বসাবো ডেল্টা ই ইকুয়াল টু 13.6 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে 13.6 ইন্টু 3/4, ঠিক আছে, 3/4 মানে 3/4 এত ইলেকট্রন ভোল্ট হচ্ছে। তাহলে 3/4 এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করবে যেটা সেটা আনসার হবে, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে ওই প্রায় তোমার 10.22 এইরকম আসবে, 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। আচ্ছা, অ্যানাদার প্রয়োগ আমি করাবো। লেখো যে রিডবার্গ ধ্রুবকের রাশিমালা নির্ণয়। লেখো রিডবার্গ ধ্রুবকের রাশিমালা নির্ণয়, ঠিক আছে, রিডবার্গ ধ্রুবকের রাশিমালা নির্ণয়। আচ্ছা, এটা একটা কিন্তু এটাও একটা প্রয়োগ। তাহলে যখন এরকম আসবে তখন লিখবে যে যখন কোনো একটি ইলেকট্রন n2 কক্ষ হতে n1 কক্ষে অবতরণ করে তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় তা নিম্ন লিখিত সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। বলে লিখবে এই ডেল্টা ই ইকুয়াল টু, একটু আগে দেখিয়েছি দেখো, 2π² m e⁴, নিচে a², এখানে z², এখানে 1/n1² মাইনাস 1/n2²। এবারে পাশে লিখে দিতে হবে যে প্রত্যেকটা চিহ্ন উহাদের প্রচলিত অর্থ বহন করে। একটু আগে এটা করে দিলাম, যখন কোনো একটি ইলেকট্রন দেখ n2 কক্ষপথ হতে n1 কক্ষে অবতরণ করে তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় তার নিম্নলিখিত সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়, একটু আগেই দেখিয়েছি। তাহলে এইটা আচ্ছা, এখন আবার আমাদের প্ল্যাঙ্ক থিওরি থেকে কি পেয়েছিলাম, ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ বা কি এইচ সি বাই ল্যামডা, এইটা পেয়েছিলাম। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে পাচ্ছি কি 2π² m e⁴, নিচে a², z², 1/n1² মাইনাস 1/n2², এইটা ক্লিয়ার।
আচ্ছা, এবারে আমরা শুধু 1/ল্যামডাটা রেখে দিচ্ছি, তাহলে এই সিটা নিচে চলে আসছে, তাহলে কি পাচ্ছি 2π² m e⁴ নিচে কি CH³ × z² নিচে কি 1/n1² -1/n2², এইটাই পাচ্ছি, তাই না? তাহলে ভালো করে দেখো, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, যেহেতু লাইটের ভেলোসিটি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা ইলেকট্রনের মাস, ইলেকট্রনের চার্জ, এগুলো সব কনস্ট্যান্ট, তোমরা সবাই জানো। তাহলে এই কনস্ট্যান্টকে আমরা কি লিখতে পারি, ভালো করে এই জায়গাটা দেখো। এইটাকে আমরা বলছি 1/λ, এইটাকে বলছি RH RH, আর এখানে z²টা যেমন আছে বসিয়ে দিলাম 1/n1² -n2²। তাহলে পাশে আমরা কি লিখলাম না 2π² m⁴ CH³, এইটা ইকুয়াল টু RH, এইটাকে বলে রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে? এবার এর ভ্যালুগুলো যদি ক্যালকুলেট করি, তাহলে রিডবার্গ ধ্রুবকের ভ্যালু পাওয়া যাবে 109,677 সেন্টিমিটার ইনভার্স। ভালো করে এই ভ্যালুটা একটু মনে রাখবে, 109 আর 677 সেন্টিমিটার ইনভার্স, পরীক্ষাতে এমসিকিউ দিতে পারে। আচ্ছা, রিডবার্গ কনস্ট্যান্টের ইকুয়েশনটাও মনে রাখবে, এটাও আমাদের এমসিকিউ আসে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, এবং অঙ্ক এলে এই RH এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়ে তখন সেন্টিমিটার ইনভার্স লিখতে হবে, প্রবলেম সলভ করতে পারবে। ক্লিয়ার যেটা বললাম? আচ্ছা, এখানে আমি একটা প্রবলেম করাচ্ছি, দেখো, লেখো। হাইড্রোজেন পরমাণুর 2 নম্বর কক্ষ হতে 1 নম্বর কক্ষে ইলেকট্রন অবতরণ করলে যে শক্তি নির্গত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য আর্মস্ট্রং এককে কত হবে? কত হবে? খুব সিম্পল একটা প্রবলেম, এরকম প্রবলেম আমাদের পরীক্ষাতে আসে। তাহলে তুমি কি করবে, প্রথমে আমরা জানি বলে এরকম লিখবে যে আমরা জানি 1/λ ইকুয়াল টু কি RH তোমার z² 1/n1² -1/n2²। তাহলে এখানে কি কি দেয়া আছে দেখো, তোমার n1 ইকুয়াল টু 1, n2 ইকুয়াল টু 2, আর z হাইড্রোজেনের z ইকুয়াল টু 1, এইগুলো জানো। তাহলে কি করলাম, এইটা RH, এখানে 1², এখানে 1/1, এখানে 1/2², এই। তার মানে এখানে কি পেলাম, 1/λ ইকুয়াল টু RH ইন্টু 3/4, তাই তো 3/4। দেখো এবারে কি করব, আমরা ল্যামডা বের করব। তাহলে ল্যামডা বের করলে কি হবে, ল্যামডা ইকুয়াল টু 4 এই RH, আর 3টা নিচে চলে আসছে এইটা। তাহলে এবারে এই ভ্যালুটা আমরা বসাবো, 4 নিচে কত, এই RH এর ভ্যালু আমাদের জানা 109,677, আর ইনটু কি 3, এইটা।
তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেট করবে, এইটা তুমি ক্যালকুলেট করবে, এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করো তাহলে পাবে এরকম যে 12 15 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার এরকম আসবে। তাহলে ওই সেন্টিমিটারকে আমরা যদি আরো দু ঘর পয়েন্টটা সরিয়ে দিই তাহলে হবে 12 15 ইন্টু 10⁻⁻8 সেমি, এটা পাবো। আর 10⁻⁻8 সেমি ইকুয়াল টু কি 1 আংস্ট্রং, আগেই শেখানো হয়েছে। তার মানে আলটিমেট পাচ্ছি এই 12 15 আংস্ট্রং। তাহলে এরকম যদি প্রবলেম আসে তোমরা খুব সহজে এই ওয়েভলেন্থের ভ্যালু ক্যালকুলেট করতে পারবে, তাই না? এটা তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের মান সহজে নির্ণয় করতে পারবে। দেখো তাহলে এরকম অঙ্ক আসতে পারে, সে 5 থেকে 2 অবতরণ করলেও পারবে, 10 থেকে 1 অবতরণ করলেও পারবে। তাহলে এইভাবে কিন্তু এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো তোমাদের করতে হবে। তাহলে আমি আজ এই পর্যন্ত রাখলাম। পরের ক্লাসে আমি আরেকটি প্রয়োগ নিয়ে আলোচনা করব।